নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? আর তোকে কিনা ভালোবাসবা আমি? মাথা খারাপ নাকি আমার? নক্ষত্রের এমন কথাই যেন থমকে গেল পূর্বাশা। পায়ের নিচের মাটি যেন মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে আলাদা হয়ে গেল। বুকের ভিতরে চিনচিনে ব্যথার আবির্ভাব অনুভব করলো মেয়েটি। কি বলছে এসব নক্ষত্র তাকে? ছেলেটা তো তাকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। নিশ্চয়ই মজা করছে নক্ষত্র। নিজেকে ধাতস্থ করলো পূর্বাশা। ঠোঁট টেনে একটু জোরপূর্বক হাসার চেষ্টা করলো সে। বলল, আপনি মজা করছেন নক্ষত্র ভাই, তাই না? দয়া করে এমন মজা আমার সাথে করবেন না। আপনার মজাতে আমার ভীষণ কষ্ট হয়। আমি কোনো মজা করছি না, যেটা সত্যি সেটাই বলছি আমি। ওই তো চাপা গায়ের রং, আমার গায়ের রঙের সাথে মিলিয়ে দেখেছিস কখনো? উচ্চতাও তো চোখে না পড়ার মতো। আমার কাঁধের নিচে তোর অবস্থান। আর আমার শারীরিক কাঠামোর কথা না হয় নাই বললাম, দেখলে তো মনে হয় অপুষ্টিতে ভুগছিস। তোর মতো মেয়েকে আর যাই হোক ভালোবাসা যায় না। যা করা যায় সেটা হলো টাইম পাস। বুকের মধ্যে যেন মোচড় দিয়ে উঠল পূর্বাশার। মুহূর্তে তীব্র ব্যথায় যেন জর্জরিত হয়ে উঠল মেয়েটা। হৃদয় দহনের আগুন জ্বলতে শুরু করলো। বেসামাল হয়ে পড়ল মেয়েটা। কণ্ঠ রোধ হয়ে আসছে যেন তার। চাইলেই কণ্ঠ থেকে বের করতে পারছে না কোনো শব্দ। তবু নিজেকে একটু সামলে নিতে চেষ্টা করলো মেয়েটা। কম্পিত কণ্ঠে বলল, তাহলে এতদিন আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা সবটাই কি মিথ্যে ছিল? অভিনয় ছিল সবটা? এতদিন কোথায়? মাত্র তো 15 দিন প্রেম ছিল তোর সাথে আমার। সেই 15 দিনকে তুই এতদিন বানিয়ে ফেললি। তার আগের 5 মাস? ওই 5 মাস তো আমি তোর পিছনে ঘুরেছি, তুই পাত্তা দিসনি, তাই কোনো সম্পর্ক হয়ে ওঠেনি আমাদের। জানিস তো ওই 5 মাসে আমার কতবার যে তোর উপর রাগ উঠেছে। ইচ্ছে করে ঠাস ঠাস করে তোর দুগালে থাপ্পড় লাগিয়ে বুঝিয়ে দেই আমাকে প্রত্যাখ্যান করা শাস্তি। কিন্তু তা করলে তো আর হতো না। চ্যালেঞ্জ নিয়েছিলাম, যে চ্যালেঞ্জে জিততেই হতো আমাকে। তুই তো জানিস ছোটবেলা থেকেই হার জিনিসটা পছন্দ করি না আমি। নক্ষত্রের কথায় কিছুটা অবাক হলো পূর্বাশা। অস্পষ্ট কণ্ঠে বলল, চ্যালেঞ্জ? হ্যাঁ চ্যালেঞ্জই তো। ছোট মামার মেয়ে পাপিয়া, ও বলল যে তোকে নাকি পটাতে পারবে না কেউ, ভীষণ শক্ত মেয়ে তুই। তখনই এই চ্যালেঞ্জ নিয়ে নিলাম আমি, আর জিতেও গেলাম। তাও ভালো, অন্তত এই চ্যালেঞ্জের জন্য আমার মতো একটা ছেলের সাথে 15 দিন প্রেম করার সুযোগ পেয়েছিস। নয়তো তোর মতো মেয়ের পিছনে এই নক্ষত্র ঘোরে না। পূর্বাশা সহ্য করতে পারল না আর। যে মানুষটাকে এতদিন বিশ্বাস করে ভালোবেসে এসেছে, যার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছে, সে কিনা আজ বলছে সব অভিনয়, সব মিথ্যা। পূর্বাশা দৌড়ে এলো নক্ষত্রের কাছে। পা উঁচু করে চেপে ধরল নক্ষত্রের কলারটা। খ্যাপাটে কণ্ঠে বলল, আপনি সামান্য একটা চ্যালেঞ্জের জন্য এত বড় একটা ধোঁকা দিলেন আমাকে? অভিনয় করলেন আমার সাথে? নক্ষত্র নিজের হাত উচালো। শক্ত হাতে নিজের কলার থেকে হাত সরিয়ে দিল পূর্বাশার। বলল, আমি তোকে ধোকা দিইনি কোনো। মাত্র তো 15 দিন সম্পর্ক ছিল আমাদের। তার আগে তুই পাত্তা দিসনি আমাকে। আর আশা করছি এই 15 দিনে তুই আমাকে ভালোবেসে একদম উল্টে ফেলিসনি, তাই না? সুতরাং আমাকে ধোকাবাজ বলা থেকে বিরত থাক। পূর্বাশা মলিন হাসল। মলিন কণ্ঠে বলল, ভালোবাসে কি আর 15 দিনও হয়েছে নক্ষত্র ভাই? আমার ভালোবাসা তো জন্মেছে এই 5 মাসে। ওই 5 মাসে তোমার নিখুঁত অভিনয়ে যে আমি তোমার প্রতি আসক্ত হয়ে উঠেছিলাম, হৃদয়ে জায়গা দিয়েছিলাম তোমাকে। আর তুমি কিনা ওই 15 দিনের ব্যাখ্যা দিচ্ছ? তাহলে ওই 5 মাসের ব্যাখ্যা কে দিবে নক্ষত্র ভাই? নক্ষত্র দমে গেল কিছুটা। পূর্বাশার কথার পরিপ্রেক্ষিতে কিছু উত্তর দেওয়ার মতো খুঁজে পেল না সে। তবুও নিজেকে বাঁচাতে হবে যে। নিজের অন্যায় বা ভুল যে কোনো রূপে স্বীকার করা যাবে না। অবশ্য নক্ষত্র তো মানেই না সে ভুল বা অন্যায় করেছে কোনো। নক্ষত্র তাকালো পূর্বাশার পানে। বলল, তোর এত কথা শুনতে চাইনি আমি। আমার যা বলার বলে দিয়েছি আমি। আজকের পর থেকে তোর সাথে কোনো ধরনের সম্পর্ক নেই আমার। কথাটা মাথার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নিস। কথাটা বলেই রুমের বাইরে যেতে উদ্যত হলো নক্ষত্র, কিন্তু পারল না। পিছন ঘুরে 2 কদম যেতেই তার পায়ে লুটিয়ে পড়ল পূর্বাশা। 2 হাতে জাপটে ধরল নক্ষত্রের পা জোড়া। হাউমাউ করে আমি আপনাকে ভীষণ ভালোবাসি নক্ষত্র ভাই, দয়া করে আমাকে ছেড়ে যাবেন না। আমি সহ্য করতে পারবো না। কথাটুকু বলে একটু থামল পূর্বাশা। অতঃপর আবার বলল, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব, তবু আমাকে ছেড়ে যাবেন না নক্ষত্র ভাই। মরে যাব আমি। আমার উপর দয়া করুন, ভিক্ষে দিন আমার একটু ভালোবাসা। আমি যে বাঁচতে পারবো না আপনাকে ছাড়া। পূর্বাশার অসহায় কান্নারত কণ্ঠস্বরও গলাতে পারল না নক্ষত্রের হৃদয়। সে যেন আরো বিরক্ত হলো মেয়েটার কান্নায়। নিজের পা ছাড়িয়ে নিতে চাইল পূর্বাশার হাতের বন্ধন থেকে। বিরক্তি ভরা কণ্ঠে বলল, পা ছাড় পূর্বা, পা ছাড়।
পূর্বাশে তবুও পা চাললো না নক্ষত্রের, বরং আরো শক্ত করে ধরলো পা জোড়া, কান্নারত কণ্ঠেই বলল, আমাকে ছেড়ে যাবেন না নক্ষত্র ভাই, আমি যে আপনাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। দয়া করে আমাকে এত বড় শাস্তি দেবেন না। নক্ষত্র এবার যেন বিরক্ত হলো আরো বেশি, একটা লাথি মেরে নিজের পা দুটো ছাড়িয়ে নিল পূর্বাশের বন্ধন থেকে। মেয়েটা ছিটকে পড়ল মেঝেতে, সেদিকে তাকিয়ে দাঁতে দাঁত চাপল নক্ষত্র, ক্রোধিত কণ্ঠে বলল, বাঙালির এই একটা বাজে স্বভাব, খেতে দিলে শুতে চায়। এই যে 5 মাস তোর পিছনে ঘুরেছি, 15 দিন তোর সাথে প্রেমের অভিনয় করেছি, এটাই তোর সৌভাগ্য। আবার কিনা আমাকে বলছিস ছেড়ে না যেতে, ওই চেহারায় আবার আমাকে আশা করিস? নিজের চেহারার সাথে মিলিয়ে কাউকে খুঁজে নে যা। রাস্তাঘাটে অহরহ রিক্সা চালক, টোকায় ভ্যান চালক আছে, তোর সাথে তাদের মানাবে ভালো। আমার পিছনে আসার চেষ্টাও করিস না, বুঝেছিস? বাজারি মেয়ে কোথাকার, সুন্দর ছেলে দেখলেই গায়ে লাফিয়ে উঠতে চায়, যত সব। নক্ষত্র এক নিঃশ্বাসে কথাগুলো বলে বেরিয়ে গেল পূর্বাশার কক্ষ থেকে। তবে পূর্বাশা উঠল না আর, দারুণ শক্তি যেন হারিয়ে ফেলেছে সে, তাই বসে রইল মেঝেতেই। নক্ষত্রের বলা কথাগুলো বারংবার বেজে চলেছে তার কর্ণকুহরে। সে বাজার মেয়ে, সুন্দর ছেলে দেখলেই গায়ে লাফিয়ে ওঠে, হয়তো তাই এই মাত্র তো সে বাজার মেয়ের মতোই আচরণ করেছে। ছেলেটি তাকে ভালোবাসে না জেনেও তার কাছে ভালোবাসার দাবি করেছে পূর্বাশা। হাউমাউ করে কেঁদে লুটিয়ে পড়েছে তার পায়ে, ভিক্ষে চেয়েছে ছেলেটার কাছে ভালোবাসা। সে তো বাজারি মেয়েদের মতোই কাজ করেছে। তার ছেলের হাসি হাসলো পূর্বাশা। কিঞ্চিত সময় নিয়ে মেঝেতে বসে থেকে উঠল সেখান থেকে মেয়েটা, টলটে টলটে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের বড় আয়নাটার সম্মুখে। দেখতে লাগলো নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে, নিজের চেহারার উপর যেন ঘৃণা জন্মে গেল তার। এতটা কুৎসিত কেন দেখতে সে? গায়ের রংটা বড্ড চাপা যে, শুকনা চিপচিপে শরীরের গঠন, উচ্চতা ওই টেনে টুনে 5 ফুট হবে। ছোটবেলা থেকে এ নিয়ে কম কথা শুনতে হয়নি তাকে। কালিড্রাম, চিকনি, কোকিল, কালিতারা ইত্যাদি ইত্যাদি অজস্র নামে শুনতে শুনতে বড় হতে হয়েছে পূর্বাশাকে। তারপরও যখন ধীরে ধীরে একটু একটু করে বড় হতে শুরু করলো, তখন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার মুখে একটা কথা শুনেছে সে, এই মেয়েকে বিয়ে দিবে কোথায়? যৌতুক দিয়েও তো বিয়ে দিতে পারবে না বোধ হয়, যা গায়ের রং। তোমাদের ঘরে এমন একটা মেয়ে জন্ম নিল কি করে? নিশ্চয়ই পেটে নিয়ে কুৎসিত কারো ছবি টবি দেখেছ। ধীরে ধীরে সমাজ, মানুষ সকলের থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করলো মেয়েটা। নিজের একাকিত্বকেই সঙ্গী করলো সে। ঘরের 4 দেওয়াল আর স্কুল কলেজের গণ্ডিতেই কেটে যাচ্ছিল তার জীবন। মানুষের তিরস্কারমূলক বাণী শোনার ভয়ে কারোর সামনে যাওয়া, কোথাও বেড়াতে যাওয়া, আত্মীয় স্বজনের বাড়িতে যাও বন্ধ করেছিল। আর ভালোবাসা, সে তো কখনো কল্পনা করেনি যে তাকে কেউ কখনো ভালোবাসবে, বুকে আগলে নিবে। তাই এসব থেকে বরাবরই দূরে থেকেছে পূর্বাশা। কিন্তু তারপর তার জীবনের আগমন ঘটল নক্ষত্রের। ছেলেটা সম্পর্কে তার ফুফাতো ভাই, বড় ফুপুর বড় ছেলে, বয়সে তার থেকে বছর 3 বড় হবে সম্ভবত। হঠাৎ একদিন সে এসে পূর্বাশার সম্মুখে দাঁড়ালো ভালোবাসার দাবি নিয়ে। পূর্বাশা সেদিন অবাক হয়েছিল বেশ, তবে গ্রহণ করেনি নক্ষত্রের ভালোবাসা। সাথে সাথেই প্রত্যাখ্যান করেছিল তাকে। সারা জীবন একাকিত্বকে সঙ্গী করে বাঁচতে বাঁচতে তার মনে একটা বদ্ধমূল ধারণা জন্মে গিয়েছিল যে তার ভালোবাসার অধিকার নেই কোনো। তবে তার সেই ধারণা ভেঙে দিয়েছিল নক্ষত্র। পূর্বাশা যতবারই প্রত্যাখ্যান করেছে ছেলেটাকে, ছেলেটা ততবারই ভালোবাসার দাবি নিয়ে দাঁড়িয়েছে তার সম্মুখে। একটা বারের জন্য পিছু হটেনি। নক্ষত্রের যত্ন, ভালোবাসা, পাগলামি দেখে একটা সময় পূর্বাশাও দুর্বল হয়ে পড়ে নক্ষত্রের প্রতি। ভালোবেসে ফেলেছে নক্ষত্রকে। তার হৃদয়ের সকল ধারণাকে ভেঙে চুরে সেখানে জায়গা দিয়েছিল তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা নক্ষত্রকে। কিন্তু সেও আজ এভাবে ধোঁকা দিল তাকে। সবটা অভিনয় বলে চলে গেল এত সহজে। চোখ বন্ধ করে নিল পূর্বাশা। গাল বেয়ে গড়িয়ে পড়ছে অঝরে অশ্রুকণা। সে দেখতে খারাপ কেন? সৃষ্টিকর্তা তাকে কেন এই রূপে কেন সৃষ্টি করেছে? আর একটু সুন্দর বানালে কি হতো? আর একটু সুন্দর হলে হয়তোবা সেও বাঁচতে পারতো আর 5টা সাধারণ মেয়ের মতো। শুনতে হতো না সমাজের বিষাক্ত কটু কথাগুলো। আর একটু সুন্দর হলে হয়তো আজ তার ভালোবাসার মানুষটাও তার হতো। সে ভালোবাসতো তাকে। কথাগুলো ভাবতে ভাবতেই ড্রেসিং টেবিলে তার চোখ পড়ল একটা লাল রঙা লিপস্টিক। হাত বাড়িয়ে নিল সে লিপস্টিকটা, গালে ঠোঁটে মাখলো সেটা। পাগলের মতো বলতে শুরু করলো,
কে বলছে আমি সুন্দর না? এই তো আমি সুন্দর, ভীষণ সুন্দর। এবার তো নক্ষত্র ভাই ভালোবাসবে, আমায় ভীষণ ভালোবাসবে। কথাগুলো বলতে বলতেই ডুকরে কেঁদে উঠল পূর্বাশা। হাতের লিপস্টিকটা ছুঁড়ে ফেলে দিল কাছে কোথাও। আয়নায় নিজের প্রতিবিম্ব নজরে আসতেই নিজের ডান হাত বাড়িয়ে সজোরে আঘাত করলো আয়নার গ্লাসে। চিৎকার করে বলে উঠল, আমি কেন সুন্দর নই? কেন সুন্দর নই আমি? মুহূর্তে আয়নাটা ভেঙে চুরমার হয়ে গড়িয়ে পড়ল মেঝেতে। মেয়েটার নাজুক হাতটাও সহ্য করতে পারল না কাচের আঘাত। রক্তাক্ত হলো তার হাতটা, লাল রক্তে রঙিন হয়ে সেটা। তবে সে অনুভব করতে পারল না তার হাতের ক্ষতের ব্যথা। এই মুহূর্তে তার হৃদয়ের কঠিন ব্যথার নিকট শরীরের এই ব্যথা যে বড়ই তুচ্ছ, নগণ্য। পূর্বাশা কাঁদতে কাঁদতে বসে পড়ল ড্রেসিং টেবিলের পাশ ঘেঁষে। রক্তাক্ত হাতটা উঠে বোলালো নিজের অতি সামান্য কৃষ্ণবর্ণা মুখশ্রীতে। পাগলের মতো অনর্গল বলতে শুরু করলো, কেন সুন্দর নই আমি? কেন কেন কেন? কাঁদতে কাঁদতে এই হঠাৎ মেয়েটার চোখে পড়লো আয়নায় ভাঙা টুকরো টুকরো কাঁচির উপর। কান্না বন্ধ হয়ে গেল মেয়েটার। ঠোঁট বাঁকিয়ে হাসলো পূর্বাশা। মুহূর্তেই আবার চোখ মুখ শক্ত করে ফেললো সে। হাত বাড়িয়ে কাছের টুকরাটা হাতে উঠিয়ে নিল মেয়েটা। নিজের প্রতি নিজের বিষাক্ত তিক্ত অনুভূতির আমার মতো মেয়ের এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই কেন? যার রূপ নেই, সৌন্দর্য নেই, ভালোবাসার অধিকার নেই, তার বেঁচে থাকারও অধিকার নেই। একটু থামলো পূর্বাশা, অতঃপর আবার বলল, হ্যাঁ, আমি মরবো। এই সমাজকে মুক্তি দিয়ে যাব আমার মতো এক কুৎসিত মেয়ের থেকে। মুক্তি দেব আমার বাবা মা পরিবারকে। আমার মতো এক মেয়ে জন্ম দিয়ে তাদেরও কোনো কম কথা শুনতে হয়নি। মুক্তি দিয়ে যাব আমার ভালোবাসার মানুষকে। সবচেয়ে বড় কথা, মুক্তি পাবো আমি এই ভদ্র সমাজের সভ্য সৌন্দর্য প্রিয় মানুষের থেকে মুক্তি পাবো আমি। এবার আমারও মুক্তি মিলবে, মুক্তি। কথাটা শেষ করে ডান হাতের আয়নায় ভাঙা কাছের টুকরোটা ধরল বাম হাতের কবজির উপর। এর আগেও পূর্বাশা আত্মহত্যা করার চেষ্টা করেছে অনেকবার, কিন্তু পায়নি। হাত কেঁপেছে তার। বাবা মা, ছোট ভাই বোন দুটোর কথা মনে পড়েই মন কেঁদেছে তার। কিন্তু আজ আর কাঁদবে না, কাঁদতে দিবে না সে। যে জীবনে এত বিষাক্ততা, এত তিক্ততা দিয়ে পরিপূর্ণ, সে জীবন রাখবে না আর সে। অনেক হয়েছে, অনেক সহ্য করেছে সে। আর যে সহ্য হচ্ছে না তার, দেওয়ালে পিঠ ঠেকে গেছে এবার। আর চলার শক্তি নেই তার মাঝে। এবার সে মুক্তি চাই। এই সমাজের মানুষ তাদের তুচ্ছ তাচ্ছিল্য কটূক্তি তিরস্কার থেকে এবার মুক্তি চাই পূর্বাশা। মন শক্ত করলো মেয়েটা। চোখ বন্ধ করে নিজের কবজির ওপর আঘাত করলো কাছের টুকরো দিয়ে। মুহূর্তে কেটে গেল সেখানটা। গলগলিয়ে রক্ত বেরিয়ে এলো কাটা স্থান থেকে। সে রক্তের পানে তাকিয়ে হাসলো মেয়েটা। মনে পড়লো কলেজে বান্ধবীরা সেদিনই তো বলেছিল তাকে, তোর গায়ে রক্ত আছে, তাও নেই সম্ভব। রক্ত থাকলে তো সুন্দর হতিস, এমন কালটুস আর হ্যাংলা হতিস না। যদিও চেহারার সৌন্দর্যের সাথে রক্তের কি সম্পর্ক জানা নেই পূর্বাশার, তবে নিজের হাতের কবজি থেকে এভাবে গলগলিয়ে রক্ত বেরিয়ে আসতে দেখে খুশি হলো সে। বিড়বিড়িয়ে বলল, কে বলেছে রক্ত নেই? তাই অসুন্দর আমি? এই তো কত রক্ত আমার শরীরে, কত রক্ত। কথাটা বলেই আবার হুট করে জোরে শব্দ করে পাগলের মতো হেসে উঠল পূর্বাশা। চিৎকার করে বলল, এবার আমার মুক্তি, এবার আমার শান্তি। আমাকে আর এই সমাজে তিক্ত বিষাক্ত বাণী শুনতে হবে না। আমার জন্য বাবা মা, কেউ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের কাছে ছোট হতে হবে না। আমাকে আর ভালোবাসার জন্য ভিক্ষে করতে হবে না। কথাগুলো বলতে বলতেই মেঝেতে লুটিয়ে পড়ল পূর্বাশা। পরম আবেশে চোখ বন্ধ করে নিল সে। বিড়বিড়িয়ে বলতে লাগলো, এবার আমার মুক্তি, এবার আমার মুক্তি। এই সমাজ, এই দুনিয়া থেকে মুক্তি পেতে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েও বুঝি মুক্তি হলো না আর পূর্বাশার। সে পুরোপুরি জ্ঞান হারানোর আগেই সেখানে এসে উপস্থিত হলেন তার মা পাখি বেগম। এতক্ষণ নিচ থেকে মেয়ের চিৎকার শুনেছেন সে অনেকবার, তবে দৌড়ে আসতে পারেনি। রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন তিনি। ছোট ছেলে মেয়ে দুটো গেছে স্কুলে, তাই তাদেরও পাঠাতে পারেনি বোনের কাছে। তবে তখন তো আর বুঝতে পারেনি মেয়ে এখানে এমন একটা অঘটন ঘটিয়ে বসেছে। একথা জানলে তো তিনি নিশ্চয় দেরি করতেন না। এত কাজ ফেলে রেখেই ছুটে আসতেন আদরের মেয়ের কাছে। হাতের কাজ শেষ করে এসে মেয়ের এমন অবস্থা দেখে যেন থমকে গেলেন তিনি। চিৎকার করে উঠলেন সাথে সাথেই। পূর্বাশা বলে দৌড়ে কাছে গেলেন মেয়েটার। বসে পড়লেন মেঝেতে। দ্রুতই মেয়ের মাথা নিজের কোলের উপর নিলেন। অস্থির কণ্ঠে শুধালেন,
এই তুই কি করছিস মা? কেন করছিস? পূর্বাশা নিভু নিভু দৃষ্টিতে তাকালো মায়ের মুখ পানে। মায়ের এমন অস্থিরতা দেখে হাসল সে। নিজের দুর্বল রক্তাক্ত হাতখানা অনেক কষ্টে টেনে হিসে মেঝে থেকে রাখলো মায়ের গালে। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে পড়ল, এবার আমার মুক্তি মা, এবার আমি একটু শান্তি হবে। কথাটা বলেই চোখ বন্ধ করে নিল মেয়েটা। পাখি বেগমের গাল থেকে মেয়ের হাতটা ধপ করে নিচে পড়ে গেল। চিৎকার করে উঠলেন পাখি বেগম। কান্নারত কণ্ঠে ডাকলেন মেয়েকে, বলেন, পূর্বা, পূর্বা, এই পূর্বা। কোনো সাড়া এলো না পূর্বাশার কণ্ঠনালী থেকে। পাখি বেগম বিচলিত হলেন। রক্তাক্ত হলো তার হৃদয়। মেয়ের হয়ে যায়নি তো কিছু? এমন একটা দুর্যোগের সময় বাড়িতেও নেই কেউ। কাকে ডাকবে, কি করবে সে ভেবে পাচ্ছে না কিছুই। একটু আগে নক্ষত্র এসেছিল, সেও চলে গেছে। ছেলেটা তো এই রুম থেকে বেরিয়েই চলে গেল বোধহয়। তবে কি নক্ষত্রের সাথে কিছু হয়েছে পূর্বাশার, যার জন্য এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে মেয়েটা? পাখি বেগমের মস্তিষ্কে কথাটা একবার হানা দিল, পাত্তা দিলেন না তিনি। এই মুহূর্তটা ওসব ভাবার সময় নয়। মেয়েটাকে বাঁচাতে হবে আগে। সে বেঁচে থাকতে কিছু হতে দিবে না মেয়ের। মেয়ের মাথাটা নিজের কোল থেকে নামিয়ে উঠে দাঁড়ালেন পাখি বেগম। দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন প্রতিবেশীর বাড়িতে। ডেকে আনলেন তাদের। কোনো মতে তাদের সহযোগিতায় মেয়েকে নিয়ে ছুটলেন হাসপাতালে। ইতিমধ্যেই প্রতিবেশীদের সহযোগিতায় নিজের স্বামী আহমেদ সাহেবকেও খবর দিয়েছেন তিনি। সেও হাসপাতালে এসে পৌঁছেছে বেশ কিছুক্ষণ। মেয়ের এমন কাণ্ডে যেন ক্ষত বিক্ষত হয়েছে পিতার মন। মেয়েটা কেন এমন করলো? যদি কিছু হয়ে যেত মেয়েটার? সন্তান যতই কুৎসিত হোক, খারাপ হোক না কেন, বাবা মা কি কখনো ফেলে দিতে পারে তাদের? কখনো পারে না। আহমেদ সাহেব অস্থির পায়ে পায়চারি করছেন অপারেশন থিয়েটারের সম্মুখে। আর পাখি বেগম আঁচলে মুখ গুজে ফুপিয়ে কেঁদে যাচ্ছেন এক কোণে বসে। তাকে সান্ত্বনা দিচ্ছে 2-3 জন প্রতিবেশী নারী। এরা সেই প্রতিবেশী যাদের তিক্ত বাণীতে ধীরে ধীরে বিষিয়ে উঠেছিল মেয়েটার নরম নাজুক মন। এরা সেই প্রতিবেশী যাদের জন্য আজ মেয়েটার এই অবস্থা। আমরা আসলে বেঁচে থাকতে পাশে কাউকে পাই না, আর মরে গেলে সান্ত্বনা দেওয়ার মানুষের অভাব হয় না। আজকের চিত্রটা কিন্তু অন্যরকমও হতে পারত। এই প্রতিবেশীরা যদি ছোটবেলা থেকে গায়ের রং, শারীরিক গঠন কিংবা উচ্চতা নিয়ে মেয়েটাকে তিরস্কার না করে সামনের দিকে এগিয়ে চলার সাহস দিত, তার পাশে থাকতো, তবে মেয়েটার মনে এত হীনমন্যতা সৃষ্টি হতো না। তার বেঁচে থাকার ইচ্ছেটা হারিয়ে যেত না এইটুকু বয়সেই। সেও আজ হাসি খুশিভাবে সমাজের আর 5 জনের মতোই বাঁচতে পারত। আহমদ সাহেবের অস্থিরতা এবং উদ্বিগ্নতার মধ্যেই হাসপাতালে এসে উপস্থিত হলেন তার আত্মীয় স্বজনদের কিছু অংশ, বিশেষ করে তার 2 বোন ডালিয়া বেগম এবং জুলিয়া বেগম। হাসপাতাল করিডোরে ঢুকেই তার ছোট বোন জুলিয়া বেগম এগিয়ে গেলেন ভাইয়ের নিকটে। বিচলিত কণ্ঠে শুধালেন, কি অবস্থা মেয়েটার এখন? আহমদ সাহেব অসহায় দৃষ্টিতে তাকালেন বোনের পানে। উত্তর দেওয়ার জন্য 2 ঠোঁট ফাঁক করলেন, কিন্তু কণ্ঠনালী থেকে কোনো শব্দ বের হওয়ার আগে সেখানে উপস্থিত হলেন তাদের বড় বোন ডালিয়া বেগম। ঠোঁট বাঁকিয়ে বলেন, ওই মুখপুরীর কথা আবার কি জিজ্ঞাসা করছিস তুই? দেখ মরে টরে গেছে কিনা এর মধ্যেই। মরলো তো মরলো, আমাদের মান সম্মান খুঁড়িয়ে মরলো। বোনের এমন কথাই ভীষণ রাগ হলো জুলিয়া বেগমের। এই পরিস্থিতিতেও এসব এই নারী ভালো হলো না একটুও। ছোটবেলা থেকে মেয়েটাকে উঠতে বসতে কটু কথা শুনিয়েও যেন হয়নি এনার। আজ মেয়েটার এই পরিস্থিতিতে এসব এমন ধরনের কথা বলতে বিন্দু পরিমাণ আটকাচ্ছে না তার। জুলিয়া বেগম ক্রোধিত কণ্ঠে ধমকে উঠলেন বোনকে, বলেন, বড় আপা, তুমি কি মানুষ নাকি অন্য কিছু? ছোট বোনের ধমকানো তো ক্রোধে পরিপূর্ণ হয়ে ওঠেন ডালিয়া বেগম। ঝাঁঝালো কণ্ঠে বলেন, এই তুই আমাকে কি ধমকাচ্ছিস? কাকে? ভুলে যাস না আমি তোর বড় বোন। বোনের এহেন কথাই আর চুপ থাকতে পারলেন না আহমেদ সাহেব। ছোটবেলা থেকে তো আর এই বোনের কম কথা সহ্য করতে হয়নি তার মেয়েকে, তাই বলে এমন পরিস্থিতিতেও ক্রোধিত হলেন আহমেদ সাহেব। ক্রোধিত কণ্ঠে বললেন, বড় বোন বলে এতদিন তোমাকে সম্মান দিয়ে চুপ থেকেছি আমি, তাই বলে আজ এই পরিস্থিতিতে এসে আবার মেয়ের বিরুদ্ধে তোমার মুখে শুনতে এই ধরনের কথা শুনে আমি আর সহ্য না হয়ে পারছি না বড় আপা। তোমাকে এখানে ডাকিনি, তুমি নিজে থেকে এসেছো, তবে তোমাকে এখন আমি প্রয়োজন মনে করি না। একটু তুমি চলে যেতে পারো, আমি বাধা দেব না, কিন্তু আমার মেয়েকে নিয়ে একটাও কথা বলেও আজ তোমাকে আর ছাড় দেব না, বলে দিলাম। জুলিয়া বেগম বুঝলেন ভাই রেগে যাচ্ছে। ভাইকে শান্ত করার ভঙ্গিতে সে বলল, শান্ত ভাইয়া,
এটা হাসপাতাল, এখানে কোনো ঝামেলা করা ঠিক হবে না। ছোট দুই ভাই বোনের কথায় ঠোঁট বাঁকালেন ডালিয়া বেগম, বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো শব্দ আমার। আর তোর ওই গুণধর মেয়ের জন্য সমাজে যে মুখ দেখানো আমাদের দুষ্কর হয়ে পড়ছে তার বেলায়। ওই তো এলাকা থেকে আসার সময় শুনে এলাম মানুষ বলছে নিশ্চয়ই কোনো কুকর্ম ঘটিয়েছে আহমেদ সাহেবের মেয়ে, আর সেটা ঢাকার জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছে, নয়তো আত্মহত্যা করতে যাবে কেন? কথাটা বলে একটু থামলেন ডালিয়া বেগম, নাক ছিটকে বললেন, ছোটবেলা থেকে ওই চেহারা নিয়ে তো আমাদের কাউকে শান্তি দেয়নি ওই মেয়ে, এখন মরার সময়ও শান্তি দিল না। আমাদের মান সম্মান আর কিছু রইল না এই সমাজে। ছি 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 ছি। আহমেদ সাহেবের অগ্নি দৃষ্টিতে তাকালেন বোনের পানে, চাইলেন তাকে কিছু শক্ত কথা শুনিয়ে দিতে, কিন্তু পারলেন না। তখনই অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলেন তার মেয়ের চিকিৎসারত ডাক্তার। আহমেদ সাহেব ব্যস্ত পায়ে এগিয়ে গেলেন ডাক্তারের কাছে, বিচলিত কণ্ঠে প্রশ্ন করলেন, আমার মেয়ে কেমন আছে এখন? আপনার মেয়ে এখন আশঙ্কা মুক্ত। হাত কাটার অস্ত্রতার ততটা ধারালো না হওয়ায় হাতের মূল শিরা কাটেনি। সৃষ্টিকর্তার কৃপায় এ যাত্রায় বেঁচে গেছে আপনার মেয়ে। কথাটুকু বলে ডাক্তার চলে গেলেন নিজের কার্যে। আহমেদ সাহেব যেন এতক্ষণে প্রাণ ফিরে পেলেন, স্বস্তির নিঃশ্বাস ফেলেন একটা। তার মেয়ে যে বেঁচে আছে এই অনেক। সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুক্রিয়া এ যাত্রায় তার মেয়েকে বাঁচিয়ে দেওয়ার জন্য। কিছু সময় অতিবাহিত হওয়ার পর পূর্বাসের সাথে দেখা করার অনুমতি দিল হাসপাতাল কর্তৃপক্ষ। মেয়েটার সাথে দেখা করার অনুমতি পেতেই একে একে সকলে দেখা করতে গেল তার কেবিনে। কিন্তু পূর্বাশার মনটা যে এখনো ব্যয়হা নির্লজ্জ বেশ। তার মন এই মুহূর্তে এসব নক্ষত্রকে একটাবার দেখার ইচ্ছা প্রকাশ করলো। কেবিনের চারপাশে চোখ বুলালো পূর্বাশা, সবাইকে দেখতে পেলেও নক্ষত্রকে নজর পড়ল না তার। হয়তো সে আসেনি, কিন্তু এত কিছু পরও মেয়েটার বেহায়া মনটা আশা করেছিল সে আসবে। আচ্ছা, সে কি শোনেনি পূর্বাশার মৃত্যুর পথে পা বাড়ানোর কথা, আত্মহত্যার কথা? ডালিয়া বেগম যখন শুনেছেন তখন অবশ্যই সেও শুনেছে, কিন্তু আসেনি। তবে কি সে মরে গেলেও তাকে শেষ একটা বারের জন্য দেখতে আসতো না নক্ষত্র? হয়তো আসতো না। তার ছেলের হাসি হাসলো পূর্বাশা, মনে মনে বলল, যাকে আমার কান্নার শব্দ প্রতিহত করতে পারেনি তাকে আমার মৃত্যুর সংবাদ প্রতিহত করতে পারবে না কখনো। ডালিয়া বেগম পূর্বাশার কেবিনে প্রবেশ করেই মুখ বাঁকালেন। মেয়েটাকে শোনাতে চাইলেন কিছু তিক্ত বাণী, কিন্তু পারলেন না। পূর্বাশার সম্মুখে তিনি মুখ খুলতেই সে কথা অন্য কথায় নিয়ে ঘুরিয়ে দিলেন জুলিয়া বেগম। শুধু ওই একবার নয়, কেবিনে অবস্থানরত অবস্থায় তিনি যতবারই মুখ খুলেছেন ততবারই তার কথাকে অন্য কোনো কথাই নিয়ে ঘুরিয়ে দিয়েছেন জুলিয়া বেগম অথবা আহমেদ সাহেব। পূর্বাশা অবশ্য বুঝতে পেরেছে সবটা, কিন্তু বলো না আজ কিছু বলতে ইচ্ছে হলো না তার আর। নিজের ভাগ্যের কাছে সে যে আবারও হেরে গেল একবার, মুক্তি পেয়েও যেন পেল না, আবারও ফিরে এলো এই তিক্ত বিষাক্ত জীবনে। পূর্বাশার সাথে দেখা করে সবাই চলে গেলেন, শুধু রয়ে গেলেন আহমেদ সাহেব এবং পাখি বেগম। পাখি বেগম গিয়ে বসলেন মেয়ের মাথার কাছে, কান্নারত কণ্ঠে প্রশ্ন করলেন, এমন কেন করছিস মা? আর যদি তোর কিছু হয়ে যেত তবে কি নিয়ে বাঁচতাম আমরা? পূর্বাশা মায়ের কথার উত্তর দিল না কোনো। মাথা নিচু করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিচের দিকে। দীর্ঘশ্বাস ফেলেন আহমেদ সাহেব, বললেন, একটু বাইরে যাবে পাখি। পাখি বেগম না বললেন না আর। তিনি জানেন বাবার সাথে তার মেয়ের বন্ধন দৃঢ় বেশি। এ নিয়ে যদিও সর্বদা তার অভিযোগ ছিল প্রচুর। বাবা মেয়ের মহব্বত দেখে সর্বদাই তিনি তেতে উঠতেন, বলতেন, টানা 9 মাস 17 দিন গর্ভে ধারণ করে এত কষ্ট করে জন্ম দিলাম আমি, আর এই মেয়ে কিনা বাবা বলতেই অজ্ঞান। তবে আজ আর তিনি বললেন না কিছুই। হয়তো বাবার কাছে মেয়ে মুখ খুলবে। কোনো কথা না বলে চুপচাপ কেবিন থেকে বাইরে চলে গেলেন পাখি বেগম। কেবিন ফাঁকা হতেই একটা মোড়া টেনে পূর্বাশার পাশে বসলেন আহমেদ সাহেব, হাত রাখলেন মেয়ের মাথায়, কোমল কণ্ঠে বললেন, কি কারণ তুমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছো আমি জিজ্ঞেস করবো না তোমাকে, তবে একটু বলো তোমার সিদ্ধান্ত ভুল ছিল। আমি তোমাকে ঠিক ভুল সম্পর্ক কিছু শিক্ষা দিয়েছি আগেই, তারপরে এমন একটা ভুল সিদ্ধান্ত আশা করিনি তোমার থেকে। একটু থামলেন আহমেদ সাহেব, আবার বললেন, আত্মহত্যা কোনো কিছুর সমাধান হতে পারে না। জীবনে হাসি কান্না দুঃখ কষ্ট সব আছে, এখন সুখের আমরা সুখটা স্বাচ্ছন্দ্যে মেনে নিব, আর কষ্ট হলে কিংবা বিপদে এলে যে তা থেকে পালিয়ে যেতে চাইবো তা তো ঠিক
নয়। যে কোনো প্রতিকূলতার পরিবেশে দাঁড়িয়ে তোমাকে তা কঠোরভাবে মোকাবেলা করে সম্মুখে এগিয়ে যেতে হবে। এটা জীবনের নিয়ম নীতি। সম্মুখে বিপদ কিংবা কষ্ট দেখে জীবন থেকে পালিয়ে যাওয়া নিশ্চয় কোনো শক্তি কানের মানুষের কথা নয়। আমি তোমাকে বারবার বলেছি, জীবন একটা স্থান, এখানে কঠোরভাবে লড়াই করবে ও দুঃখ কষ্ট মোকাবেলা করে বেঁচে থাকতে হবে। পূর্বাশা মন দিয়ে শুনল বাবার কথা। মনে মনে নিজের সিদ্ধান্তের জন্য কিছুটা অনুশোচনা হলো তার। নিচের দিকে দৃষ্টি রেখেই সে বলল, আমাকে দূরে কোথাও পাঠিয়ে দিবে বাবা? আহমেদ সাহেব এবার জিজ্ঞেস করলেন না কিছু। মেয়ে কেন এমন সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে জানতে একদম আগ্রহী নন তিনি। এই মুহূর্তে তিনি শুধুমাত্র আগ্রহী মেয়ের খুশি এবং মেয়ের ভালোতে। মেয়ের অসুস্থ মলিন মুখ পানে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলেন আহমেদ সাহেব। বলেন, কোথায় যেতে চাইছো তুমি? পূর্বাশা এবার মুখ তুলে তাকালো বাবার পানে। বলল, এই সমাজ, এই শহর, এই মানুষগুলোর থেকে দূরে, বহু দূরে কোথাও। আহমেদ সাহেব পরম যত্নে হাত বুলিয়ে দিতে শুরু করলেন মেয়ের মাথায়। বললেন, তুমি যা চাইছো তাই হবে, তবে তার আগে যে আমাকে কথা দিতে হবে একটা। বাবার মুখে শর্তের কথা শুনেও কোনো উৎসাহী ভঙ্গিমা দেখা গেল না পূর্বাশার চোখে মুখে। মলিন নিরুৎসাহিত কণ্ঠে এসে প্রশ্ন করল, কি শর্ত? যতই প্রতিকূলতা পরিস্থিতি আসুক না কেন, তুমি আর এই ধরনের সিদ্ধান্ত নিবে না কখনো। পূর্বাশা ছলছল নয়নে তাকালো বাবার মলিন মুখ পানে। মনে মনে ভীষণ অনুতপ্ত হলো সে। কে বলেছে তাকে ভালোবাসার মানুষ নেই? আছে তো, এই যে তার বাবা মা, ছোট ভাই বোন দুটো। এই মানুষগুলোর ভালোবাসা উপেক্ষা করে কিনা সে নিজের মুক্তির আশায় এত বড় একটা পদক্ষেপ নিয়েছিল, শুধুমাত্র এই সমাজ কিছু বিষাক্ত মানুষ আর নক্ষত্রের জন্য যারা জীবনের জায়গা নেই কোনো। বাবার মুখের দিকে তাকিয়েই বলল, কথা দিলাম বাবা। কেটে গেল দিন চারেক। পূর্বাশাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এদিকে আহমেদ সাহেবও মেয়েকে শিক্ষার্থী ভিসায় চীনে পাঠানোর ব্যবস্থা করে ফেলেছেন সব। যদিও তিনি চাইলে ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশগুলোতেও মেয়েকে পাঠাতে পারতেন, কিন্তু ওইসব দেশে সাহসে কুলায়নি তার। ওইসব দেশে তার আত্মীয় স্বজন নেই কোনো। পূর্বাশা ওইসব কোনো দেশে গেলে সারাক্ষণ মেয়ের চিন্তায় থাকতে হবে তাদের। আর চীনে পূর্বাশার মামাতো ভাই তিশাম শিক্ষার সুবাদে থাকে, সেখানকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় সে। আর চীনের বিশ্ববিদ্যালয়গুলো একদম খারাপ নয়, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চীনের অবস্থানও রয়েছে। তাছাড়া বর্তমানে চীনও উন্নত রাষ্ট্র, তারা পড়াশোনার প্রতি গুরুত্ব দিচ্ছে প্রচুর। সব মিলিয়ে আহমেদ সাহেব মেয়েকে চীনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। মূলত তিশানের মাধ্যমেই এত তাড়াতাড়ি সব ব্যবস্থা করতে পেরেছেন সে। পূর্বাশার IELTSটা আগেই করা ছিল বিধায় সমস্যা হয়নি বেশি। কিছুদিনের মধ্যে সে পাড়ি দিতে পারবে এই সমাজ, এই শহর ছেড়ে দূর দেশে। দূরে চলে যেতে পারবে নক্ষত্র নামক পুরুষের ছায়া থেকে। পরন্ত বিকেল, আকাশের এক কোণে লালাপ ধারণকৃত সূর্যটা ঢলে পড়েছে। পাখিরা উড়ে উড়ে নিড়ে ফিরছে তাদের। পূর্বাশা নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে দেখছে সূর্যের বিদায় এই মলিন ধরণীকে। তখনই তার পিছনে অনুভব করলো কাউকে। ফিরে তাকালো না সে। অদূরে বিদ্যুতের তারের উপর বসা একলা এক শালিকের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, কি খবর নক্ষত্র ভাই, হঠাৎ এলেন যে? নক্ষত্র কিছুটা ইতস্তবোধ করলো। কি বলবে ভেবে পাচ্ছে না। এই কয়দিনে সে একবারও মেয়েটাকে দেখতে আসেনি। ভেবেছে কেউ যদি তাকে সন্দেহ করে কিংবা পূর্বাশা সবাইকে বলে দেয় তার কথা। মেয়েটা তো আত্মহত্যা করেছে তার জন্যই। মেয়েটার জীবনে এমন দুর্দশার জন্য সেই দায়ী। যদিও এ নিয়ে কোনো অপরাধবোধ নেই নক্ষত্রের। তার ভাবনা মতে চ্যালেঞ্জ জেতার জন্য সে এমন অভিনয় করেছে, আর তার স্বীকারও করেছে। অমন একটা মেয়েকে কি সত্যি সত্যি ভালোবাসা যায় নাকি? এজন্য পূর্বাশার মতো মেয়ের এমন একটা সিদ্ধান্ত অবশ্যই বোকামির পরিচয় দিয়েছে। তার কোনো ভুল নেই এখানে। তার ভুল হতো যদি সবটা স্বীকার না করে দিনের পর দিন মেয়েটার সাথে সম্পর্ক চালিয়ে যেত। অবশ্য বাঙালিদের একটাই দোষ, এরা কখনো নিজেদের অন্যায় ভুল দেখে না। এরা যত অন্যায় করুক না কেন, এরা সবসময় অন্যের ভুল ধরার জন্য মুখিয়ে থাকে। নক্ষত্রকে চুপ করে থাকতে দেখে তার দিকে ফিরে তাকালো পূর্বাশা। আবার বলল, কেন এসেছো নক্ষত্র ভাই? শুনলাম বিদেশে যাচ্ছিস। পূর্বাশা দৃষ্টি সরালো নক্ষত্রের দিক থেকে। বারান্দার গ্রিল গলিয়ে আবার সেই একাকী শালিকের পানে তাকিয়ে অস্পষ্ট স্বরে জবাব দিল। হুম। নক্ষত্র এবার নিজের পক্ষে
কিছুটা সাফাই দিতে চাইল। পূর্বাশাকে বুঝাতে চাইল এখানে তার কোনো দোষ নেই। নিজের পক্ষে সাফাই দিতেই নক্ষত্র বলল, দেখ পূর্বা, তুই যাই করেছিস বা করছিস, এখানে আমার কিন্তু কোনো দোষ নেই। হ্যাঁ, আমার দোষ হতো যদি সবটা লুকিয়ে রেখে দিনের পর দিন তোর সাথে ভালোবাসার অভিনয় করতাম, কিন্তু আমি তা করিনি। আমি চ্যালেঞ্জ জিতেই তোকে বলে দিয়েছি সবটা, তারপরেও এমন একটা বোকামি কি করে করলি তুই? বাড়ির দিকে দৃষ্টি রেখেই মলিন হাসল পূর্বাশা। মলিন কণ্ঠে বলল, আমাদের আবারও জন্ম হোক নক্ষত্র ভাই, দোয়া করি সে জন্মে আপনি আমার প্রণয়ে আসক্ত হন। আমি তখন আপনাকে ধোকা দিয়ে বুঝিয়ে দেব আজ আমার অবস্থান। নক্ষত্র পূর্ণ দৃষ্টিতে তাকালো পূর্বাশার পানে, বলল, অভিশাপ দিচ্ছিস? পূর্বাশা বাড়ির দিক থেকে দৃষ্টি সরিয়ে এবার তাকালো নক্ষত্রের পানে, মৃদু হেসে বলল, আপনাকে অভিশাপ দেওয়ার সাধ্য যে আমার নেই নক্ষত্র ভাই, আমি বরং আপনাকে দোয়া করলাম। পূর্বাশার কথার প্রত্যুত্তরে কিছু বলতে উদ্যত হলো নক্ষত্র, কিন্তু বলার হলো না। কিছু বলার জন্য দুই ওষ্ঠ ফাঁক করতেই প্রবেশ করলেন পাখি বেগম। তীক্ষ্ণ দৃষ্টিতে সে তাকালেন নক্ষত্রের পানে, বলেন, তুমি এখানে কি করছো? জোরপূর্বক হাসলো নক্ষত্র, বলল, এই তো পূর্বাশার সাথে একটু কথা বলতে এসেছিলাম, শুনলাম চীনে চলে যাচ্ছে নাকি, তাই আর কি। কথাটা বলে একটু থামলো নক্ষত্র, বলল, এখন আমি আসছি তাহলে। আর এক মুহূর্ত সময় ব্যয় করলো না নক্ষত্র। দ্রুত পায়ে বেরিয়ে গেল পূর্বাশার কক্ষ থেকে। নক্ষত্রের উত্তরগুলো সব সহজ এবং সন্দেহহীন হলেও ছেলেটার মুখশ্রীর অপ্রস্তুত ভঙ্গি এড়ালো না পাখি বেগমের দৃষ্টি হতে। মনের ভিতরে থাকা সন্দেহে নতুন মাত্রা যোগ হলো যেন আরও। সেদিন পূর্বাশার আত্মহত্যা করার চেষ্টার আগে শুধুমাত্র এই বাড়িতে একটা লোকেরই আগমন ঘটেছিল, সে হলো নক্ষত্র। এই ছেলের কারণে কি তবে সেদিন আত্মহত্যার মতো একটা সিদ্ধান্ত নিয়েছিল পূর্বাশা? হতেও পারে সেদিন মেয়ের চিৎকার চেঁচামেচি শোনার আগেই নক্ষত্রকেই তো দেখেছিল মেয়ের রুম থেকে বেরিয়ে চলে যেতে। আবার এত বড় একটা কাণ্ড ঘটে গেল। আত্মীয় স্বজন সবাই এলো পূর্বাশাকে দেখতে। ভালোবেসে না হোক কটু কথা শোনাতে অন্তত এসেছে, অথচ নক্ষত্রের দেখা পাওয়া যায়নি একবারও। এত কাণ্ডের পর আজ এলো কি মনে করে? শুধু কি পূর্বাশা চীনে চলে যাচ্ছে সেজন্য, নাকি অন্য কিছু আছে? না, এই বিষয়ে কথা বলতে হবে পূর্বাশার সাথে। পাখি বেগম এগিয়ে এলেন মেয়ের কাছে, দাঁড়ালেন পূর্বাশার পাশে। মেয়েটার দৃষ্টি অনুসরণ করে তাকালেন অদূরে একাকী শালিকের পানে, নরম কণ্ঠে প্রশ্ন করলেন, নক্ষত্রের জন্য এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলে? পূর্বাশার মুখভঙ্গি একই রকমই রইল, পরিবর্তন হলো না কোনো। অদূরে শালিকটার পানে দৃষ্টি আটকে রেখেই সে জবাব দিল, আমি কারোর জন্য কিছুই করিনি মা, আমি শুধুমাত্র নিজের একটু শান্তি, একটু মুক্তির পথ খুঁজছিলাম। দীর্ঘশ্বাস ফেলেন পাখি বেগম। বুঝলেন মেয়ে তাকে বলবে না কিছুই। একাকী শালিকটার থেকে দৃষ্টি ঘুরিয়ে এসে তাকালেন মেয়ের পানে, বিষণ্ণ কণ্ঠে বললেন, না গেলে হয় না? একটা কথা কি জানো মা, কাছের মানুষদের কাছে কষ্ট বেশি। আমি কেমন, আমার রূপ কেমন, আমার চরিত্র কেমন, আমি তা জানি। আর এইসব নিয়ে যখন কোনো অপরিচিত মানুষ কথা বলে কিংবা আঙুল তোলে তখন কষ্ট হয় না। যখন কোনো পরিচিত মানুষ আমাকে চেনে, ছোটবেলা থেকে বড় হতে দেখে, আমাকে আদর যত্ন কিংবা ভালো না বেসে আমাকে আমার চরিত্র নিয়ে, রূপ লাবণ্য নিয়ে প্রশ্ন তোলে, তখন কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। কলিজাটা মনে হয় ফেটে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, বাঁচা দায় হয়ে পড়ে। আমাকে আটকেও না মা, আমার বেঁচে থাকতে হলে আমার এখন যাওয়া প্রয়োজন। এই চেনা পরিচিত শহরের মানুষের থেকে অচেনা অজানায় পাড়ি দেওয়া প্রয়োজন। পাখি বেগম আর কথা বাড়ালেন না। বুঝলেন মেয়েকে আটকানো আর সম্ভব নয় তার। এই কয়দিন চীনে না যাওয়ার জন্য মেয়েকে বুঝিয়েছেন তিনি অনেক, কিন্তু মেয়ে বুঝতে চায়নি কিছু। সে তার সিদ্ধান্তে অটল হয়ে দাঁড়িয়েছে এখনো অবধি। তবুও একবার শেষ চেষ্টা করতে এসেছিলেন, কিন্তু এখন মনে হচ্ছে মেয়েটা যাক, অন্তত সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে হলো। মেয়েটার এই সভ্যতার আড়ালে লুকিয়ে থাকা অসভ্য সমাজ থেকে চলে যাওয়াই শ্রেয়। সময় প্রবাহমান, সে বয়ে চলে বাধাহীন নদীর স্রোতের মতো, অপেক্ষা করে না কারোর জন্য। দেখতে দেখতে এর মধ্যেই কেটে গেল বেশ কয়েকটা দিন। পূর্বাশার চীনে যাওয়ার দিনটাও উপস্থিত হলো। সকলকে বিদায় দিয়ে এয়ারপোর্টেও চলে এসেছে পূর্বাশা, যদিও তার বিদায় দেওয়ার মতো কেউ নেই। কাউকে নিজের মুখ থেকে বিদায় জানায়নি সে। তার হয়ে তার মা, পাখি বেগমই, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলের কাছ থেকে বিদায় নিয়ে এখানে এসেছে। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে কান্নায় যেন ভেঙে পড়েছেন পাখি বেগম। যে মেয়েকে ছোটবেলা থেকে কাছছাড়া করেননি কখনো, আজ সেই মেয়ে তাকে ছেড়ে দূর দেশে পাড়ি জমাচ্ছে।
মেয়েটা কিভাবে থাকবে, কিভাবে খাবে? একা মেয়ে মানুষ, কোনো বিপদ আপদ হয় যদি। চিনতে চিন্তায় 2 দিন আগ থেকেই নাও খাওয়া ছেড়েছেন পাখি বেগম। তবুও গলল না তার পাষাণ মেয়ের হৃদয়। সে একটা কথা অবধি বলেনি কারোর সাথে, বিদায়ও নেয়নি। আহমেদ সাহেব পাখি বেগমের কান্না দেখে সান্ত্বনা দিতে চাইলেন তাকে। বলেন, পাখি, এভাবে কাঁদছো কেন? আমাদের মেয়ে কি সারা জীবনের জন্য চীনে চলে যাচ্ছে নাকি? ও আসবে তো আবার। তাছাড়া ওখানে তুষাম আছে, দেখে রাখবে প্রবাসকে। পাখি বেগমের কান্না থামলো না, তবুও কান্নারত অবস্থায় সে বলল, তুমি বুঝবে কি? তুমিও তো তোমার মেয়ের মতো পাষাণ। তোমাদের কি আর কষ্ট আছে? সে পাষাণ, হয়তো তাই, হয়তো নিজের এত আদরের মেয়েকে দূর দেশে যাওয়ার অনুমতি দিতে পারতো নাকি। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আহমেদ সাহেবের। মেয়ের মাথায় হাত রেখে বলেন, সাবধান যাস, কল করিস। বাবার কথা সম্পূর্ণ হওয়ার আগেই পূর্ণতা আর পলাশ এসে জড়িয়ে ধরল পূর্বাশাকে। তার ছোট ভাই বোন এই দুজন। ছোট বলতে একদমও ছোট নয়। পলাশ এবার ইন্টার 2য় বর্ষে পড়ছে, আর পূর্ণতা এসএসসি দিবে। পূর্ণতা বোনকে জড়িয়ে রেখেই বলল, আমাদের ছেড়ে চলে যাচ্ছিস আপু? পলাশও যোগ দিল পূর্ণতার কথার সাথে, বলল, আপু, আমাদের ছেড়ে চলে যাচ্ছিস তুই? পূর্বাশা হাসলো একটু। এই ভাই বোন দুটো যে ছোটবেলা থেকেই তার বড্ড নেওটা। সে চলে গেলে হয়তো কেঁদে কেটে পড়াশোনা সব লাটে উঠাবে। পূর্বাশা ছোট ভাই বোন দুটোকে বোঝানোর ভঙ্গিতে বলল, আমি একদম চলে যাচ্ছি না বোকা, আমি তো পড়তে যাচ্ছি, কলেজ ছুটি পড়লে চলে আসবো। পূর্বাশার কথাই কিছুটা অবাক হলো পলাশ। অবাক কণ্ঠেই বলল, আপু, তুই বিদেশ যাচ্ছিস, ওখান থেকে কি এভাবে আসা যাওয়া সম্ভব? চীন আমাদের দেশ থেকে দূর নয় বেশি, মাত্র 2-2.5 ঘন্টার ব্যাপার। প্লেনের টিকিট কাটবো আর হয়ে যাবে। বোনের মুখে আশার বাণী শুনে যেন ভরসা পেল পূর্ণতা আর পলাশ। পূর্ণতা বোনকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, সত্যি তুই আসবি তো আপু? আসবো। কথাটা বলে পূর্বাশা নিজেও জড়িয়ে ধরল 2 ভাই বোনকে। কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ল সে ভাই বোনদের সান্নিধ্য এসে। চোখ দুটো চলচল করে উঠল তার। পূর্বাশা বুঝলো সে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু আজ যে তাকে দুর্বল হলে চলবে না। তাকে যেতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এই কুৎসিত সমাজে তাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। পূর্বাশা ছেড়ে দিল ভাই বোনকে। দেরি হওয়ার অজুহাতে ঢুকলো এয়ারপোর্টে। বুকের ওপর পাথর চাপা দিয়েই পূরণ করতে শুরু করলো এয়ারপোর্টের সকল কার্যক্রম। সব কাজ শেষে গিয়ে বসলো প্লেনে। হয়তো একটু পরে সে উড়াল দিবে দূর দেশে। দীর্ঘশ্বাস ফেলে পূর্বাশা প্লেনের জানালা থেকে শেষ একবার দেখে নিল তার চিরচেনা শহরটাকে। সময় গড়ালো কিছুটা। যথাসময়ে প্লেন তার যাত্রা শুরু করেছিল। প্লেন ওড়ার মাত্র 2-2.5 ঘন্টার ব্যবধানে পূর্বাশা এখন চীনে। নতুন শহর, নতুন দেশ, নতুন মানুষের মাঝে কেমন একটু ভয় ভয় লাগছে মেয়েটার। মনের মধ্যে কিছুটা ভয় চেপে প্লেন থেকে নেমে ব্যাগ লাগেজ কালেক্ট করলো পূর্বাশা। একটু এগিয়ে তাকালো চারপাশে সকলের মধ্যেই বিদেশি ছোঁয়া। ছেলে মেয়ে উভয়ই শার্ট প্যান্ট, আবার কিছু মেয়েরা ছোটোখাটো পোশাকও আবৃত করেছে নিজেদের। শুধুমাত্র তার পরনে ভিন্ন পোশাক। নিজের দিকে তাকালো পূর্বাশা। হালকা গোলাপি রঙের একটা সালোয়ার কামিজ জড়ানো তার শরীরে। ওড়নাটাও বেশ ভালোভাবেই দেওয়া। চুলগুলো একটা বিনুনি করে ফেলে এক পাশে। এভাবেও সাদামাটা পোশাকে কেউ বিদেশে পাড়ি দেয়? হয়তো দেয় না, কিন্তু পূর্বাশা দিয়েছে। আশেপাশে অনেকেই আর চোখে দেখছে তাকে। হয়তো তার কুৎসিত চেহারা বা পোশাকের কারণে। দীর্ঘশ্বাস ফেল মেয়েটা। হাতের ব্যাগগুলো ধরে এগিয়ে গেল আর একটু সামনের দিকে। তিশামের নিতে আসার কথা তাকে। গতকাল রাতেও কথা হয়েছে তার সাথে। প্লেন ছাড়ার পূর্ব মুহূর্তেও সে একটা SMS করে রেখেছে তিশামকে যে সে রওনা দিয়েছে। কিন্তু তিশাম কোথায়? আসেনি কি ছেলেটা? পূর্বাশা ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালো। হঠাৎ তার চোখ আটকে গেল একটা বড় কাগজের উপর। কেউ একজন মুখের উপরে লম্বা করে একটা কাগজ ধরে দাঁড়িয়ে আছে। সেখানে বেশ মোটা কালির কলম দিয়ে বড় বড় অক্ষরে লিখে রেখেছে পূর্বাশা। যদিও কাগজটা ধরে থাকার মানুষের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু পূর্বাশার অশান্ত মনটা শান্ত হলো কিছুটা। কেউ তো তার জন্য এসেছে, কিন্তু এ কে? তিশামের মতো তো মনে হচ্ছে না। তিশাম তো এত লম্বা ছিপছিপে নয়, সে ছোটখাটো তবে ফর্সা। তবে কি চীনে এসে লম্বা হয়ে গেল ছেলেটা? মনের মধ্যে একরাশ সন্দেহ নিয়েই এগিয়ে গেল ছেলেটার পানে। মৃদু কণ্ঠে ডাকলো, তিশাম ভাই।
সম্মুখে মেয়েলি কণ্ঠস্বরে মুখের উপর থেকে কাগজটা সরালো ছেলেটা। চমকালো পূর্বাশা। এ তো তিশাম নয়, চীন দেশীয় শুভ্র গায়ের রঙের ছোট চোখের অধিকারী এক সুদর্শন মানব। লম্বাটে ফর্সা, তেল চকচকে তার দেহ, তবে নাকটা বোচা নয়, খাড়া আকৃতি। পূর্বাশার জানামতে চীনের নাগরিকদের তো নাক বোচা হয়, তাহলে এর নাক খাড়া কিভাবে? নিশ্চয়ই সার্জারি করিয়েছে। এসব দেশে সার্জারি তো স্বাভাবিক ঘটনা। পূর্বাশা গোল গোল চোখে পর্যবেক্ষণ করতে শুরু করলো ছেলেটাকে। ছেলেটা তার ছোট ছোট মার্বেলের মতো চোখ দিয়ে অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল পূর্বাশার মুখ পানে। অতঃপর পকেট থেকে মোবাইল বের করে তাতে থাকা কোনো ছবির সাথে মিলালো পূর্বাশার চেহারা। অতঃপর ইংরেজি বাক্যে বলল, লেটস গো। ছেলেটার স্বাভাবিক কণ্ঠে লেটস গো বলেও পূর্বাশা সাহস পেল না তার সঙ্গে যাওয়ার। কে না কে এই ছেলে কে জানে? তিশাম কোথায়? আসার কথা তো তার ছিল, মাঝখান থেকে এ কেন এলো? তিশাম তাকে পাঠিয়েছে বা কিছু বললো তো না? হুট করে সামনে এসে বলে দিল লেটস গো। এ কেমন কথা? এ লোক যদি আবার কোনো ছেলে ধরা টরা হয়? হ্যাঁ, সে শুনেছে বিদেশে এমন অনেক মেয়েদের এয়ারপোর্ট থেকে ফুসলিয়ে নিয়ে গিয়ে পাচার করে দেয়। এই ছেলেটাও যদি ওই পাচারকারীদের মধ্যে কেউ হয়? না না, এর সাথে তার যাওয়া চলবে না কিছুতেই। পূর্বাশার এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে। একটু শান্তি পেতে সে এসেছিল এই দেশে, এখানে এসে কিনা শেষ পর্যন্ত ছেলে দেওয়ার হাতে পড়ল। সম্মুখে দাঁড়ানো ছেলেটা হয়তো বুঝলো পূর্বাশার মনোভাব। তপ্ত নিঃশ্বাস ফেলতে দেখা গেল তাকে। পকেট হাতে নিজের স্মার্টফোনটা বের করলো, সম্ভবত কল করলো কাউকে। ওপাশ থেকে কল ধরলো লোকটা। নিজের মুখের সম্মুখে ছেলেটা মোবাইলটা ধরেই বাংলা ভাষাতেই বলল, তোর সাথে তোর বোন কথা বলতে চাইছে। বিদেশের মাটিতে দাঁড়িয়ে বিদেশি চেহারার একজন পুরুষের মুখে এমন শুদ্ধ খাঁটি বাংলা শুনে চমকালো পূর্বাশা। গোল গোল চোখে সে তাকালো ছেলেটার পানে। না, কোনো দিক দিয়েই তো একে বাঙালি মনে হচ্ছে না, এ চাইনিজ। তাহলে এই বেটা এত সুন্দর বাংলা কিভাবে জানলো? পূর্বাশার ভাবনার মতেই শোনা গেল তিশামের কণ্ঠস্বর। নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো পূর্বাশা। কিছুটা হকচকালো সে। তিশাম এখানে এলো কোথা থেকে? চকিতে দৃষ্টি সম্মুখে তাকাতেই ছেলেটার মোবাইলের স্ক্রিনে দেখা গেল তিশামের মুখোচ্ছি। সে কিছুটা অপরাধীর কণ্ঠেই বলল, বোন, মাফ কর আমাকে, হঠাৎ কাজ পড়ে যাওয়ায় আসতে পারিনি আমি, তাই জায়ানকে পাঠিয়েছি, ওর সাথে চলে আয় প্লিজ। তিশামের কণ্ঠ শুনে পূর্বাশা বাঁকা দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। এই ছেলেটার নাম হলো জায়ান। পরিচয় না দিয়ে কিংবা কিছু না বলে হুট করে এসে বলল, লেটস গো। মাথায় কোনো গন্ডগোল আছে নাকি এর? তবে তিশামের ওইটুকু কথা শেষ হতেই জায়ান নামক ছেলেটা ধপ করে কেটে দিল কলটা। আর কিছু বলার সুযোগ দিল না তিশামকে। শটান হয়ে দাঁড়িয়ে পূর্বাশার পানে তাকিয়ে জায়ান বলল, এবার আপনার আসতে ইচ্ছে হলে আসুন, নয়তো আপনার ভাইয়ের জন্য এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকুন। চয়েস ইজ ইয়োর। কথাটা বলেই হনহন করে হাঁটা শুরু করলো জায়ান। পূর্বাশারও তো না গিয়ে আর উপায় নেই কোনো। এভাবে অচেনা অজানা স্থানে অপরিচিত মানুষের ভিড়ে এয়ারপোর্টে বসে থাকাও তো সম্ভব নয়। পাশে দাঁড় করানো ব্যাগ লাগেজগুলো নিয়ে পূর্বাশা ছুট লাগালো জায়ানের পিছু পিছু। এই ব্যাগ লাগেজ নিয়ে এয়ারপোর্টের বাইরে এইটুকু পথ আসতেই যেন নাজেহাল অবস্থা মেয়েটার। একা একটা মেয়ে এতগুলো ব্যাগ বয়ে আনছে, তার মধ্যে ছেলেটি একটু ধরলো না, ফিরে তাকালোও না পূর্বাশার পানে। মনে মনে ভীষণ জায়ানের প্রতি ভীষণ ক্ষোভ জন্মালো পূর্বাশার, তবে মুখে প্রকাশ করলো না কিছুই। এমনই সমাজ, মানুষের চাপে চাপে মেয়েটা ভীষণ চাপা স্বভাবের পরিণত হয়েছে। মুখ ফুটে কখনো নিজের ক্ষোভ, ভালোবাসা, রাগ, অভিমান প্রকাশ করতে পারে না সে। তার উপর এই অচেনা দেশে এখন এই ছেলেটাই তো তার ভরসা। তিশাম তো আসেনি, তাকে এখন এই ছেলেটাকে সহ্য করে এর সাথেই নিজের কলেজ হোস্টেল পর্যন্ত যেতে হবে। সেখানেই থাকার ব্যবস্থা করা হয়েছে পূর্বাশার। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেল মেয়েটা। আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করলো জায়ানকে। ছেলেটা গেল কোথায়? চারিদিকে চোখ বুলাতে বুলাতে হঠাৎ জায়ানকে চোখে পড়ল পূর্বাশার। ট্যাক্সির দরজা খুলে ট্যাক্সির ভিতরে বসেছে সে। নিশ্চয়ই ওই ট্যাক্সিটা তাদের জন্য ঠিক করা হয়েছে। যাক, এইটুকু উপকার তো ছেলেটা তাকে করলো। তাকে আর দৌড়ে ঝাঁপিয়ে ট্যাক্সি ঠিক করতে হয়নি। পূর্বাশা আর দেরি করলো না। ব্যাগ লাগেজগুলো নিয়ে দ্রুত পায়ে গিয়ে দাঁড়ালো ট্যাক্সির সম্মুখে। কিন্তু ব্যাগগুলো এখন ট্যাক্সির ভিতরে ঢুকাবে কিভাবে? অন্তত ট্যাক্সির দরজাটা খুলে দিলে একটু সহায়তা হতো তার। পূর্বাশা ভেবেছিল জায়ান ট্যাক্সির দরজাটা তাকে খুলে দিবে, কিন্তু তাও দিল না। সে ড্রাইভারের পাশের সিটে বসে রইল মূর্তির মতো। এদিকে কি হচ্ছে সেদিকে তার যেন খেয়াল নেই বিন্দু পরিমাণ। মনে মনে জায়ানকে বাংলা কিছু গালি দিল পূর্বাশা।
অতঃপর নিজের এক হাতে ট্যাক্সির দরজা খুলে অন্য হাতে ব্যাগ লাগেজগুলো ভিতরে ঢুকানোর চেষ্টায় লেগে পড়ল। পূর্বাশার এমন নাজেহাল অবস্থা দেখে ট্যাক্সির দরজা খুলে বেরিয়ে এলো তার ড্রাইভার। ভীষণ আন্তরিকতার সাথে স্বাগতম জানালো পূর্বাশাকে। ট্যাক্সির দরজা খুলে তার ভিতরে একে একে ব্যাগগুলো সব ভরে দিল। ট্যাক্সি ড্রাইভারের আন্তরিকতা দেখে ভীষণ অবাক হলো পূর্বাশা। জায়ানকে দেখে সে তো ভেবেই নিয়েছিল যে এদেশের মানুষ বোধহয় এমনই হয়, কিন্তু না, এদেশের মানুষ মোটেও এমন নয়, বরং এই ছেলেটা নিতান্তই অভদ্র, মেয়েদের সম্মান করতে পারে না একদম। কিছুটা সময় অতিবাহিত হলো। জায়ান এবং পূর্বাশা গিয়ে পৌঁছালো তাদের কলেজের সম্মুখে। ট্যাক্সি ড্রাইভার বেশ আন্তরিকতার সাথেই পূর্বাশার ব্যাগগুলো নামিয়ে দিল ট্যাক্সি থেকে। পূর্বাশা ট্যাক্সি থেকে নেমে ধন্যবাদ জানালো ড্রাইভারকে। চাইনিজ ভাষায় বলল, সিসি। এমন ছোটোখাটো কিছু চাইনিজ শব্দ পূর্বাশা শিখেছিল এদেশে আসার আগে। আজ এখানে এসেই সেই শিক্ষার প্রয়োগ করতে পেরে গর্বে বুকটা ফুলে উঠল পূর্বাশার। তাছাড়া সে তার সাহায্যকারীকে তার ভাষাতেই ধন্যবাদ জানাতে পেরেছে, এটাই বা কম কিসের। কিন্তু পূর্বাশার এই গর্বিত ভঙ্গি সম্ভবত সহ্য হলো না জায়ানের। ট্যাক্সি থেকে নেমে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সে বলল, ওটা সিসি হবে না, ওটা সিসা হবে। পূর্বাশার মুখটা থতমত হলো। ভীষণ লজ্জিত হলো সে। এভাবে তার ভুলটা না ধরিয়ে দিলেও তো পারত। সে কি জানে নাকি এই ভাষা? একটু একটু শিখেছে, তাও উচ্চারণে কি কঠিন। তবে ড্রাইভার পূর্বাশা এবং জায়ানের কথোপকথন শুনে বুঝে নিয়েছে যে মে গোয়ানশি যা শিওয়াদা গঞ্জৌ, ঠিক আছে, এটা আমার কাজ। পূর্বাশা বুঝলো না তেমন কিছু। ঠোঁট টেনে একটু হাসার চেষ্টা করে সে তাকালো জায়ানের পানে। একটু আগে যেমন তার ভুলটা ধরিয়ে দিয়েছিল, হয়তো সেভাবে এই ড্রাইভারের কথা বুঝিয়ে দিবে তাকে, সেই আশায়। কিন্তু তার আশে এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিল জায়ান। মোবাইলের পানে দৃষ্টি রেখে সে বাংলায় বলল, ওখান থেকে ডান দিকে গিয়ে আপনার হোস্টেল বিল্ডিং, ওই বিল্ডিংয়ের 302 নম্বর রুম আপনার। কথাটা বলে একটু থামলো জায়ান। মোবাইলটা পকেটে পুরে পড়ল। আমার কাজ ছিল আপনাকে হোস্টেল পর্যন্ত পৌঁছে দেওয়া। আমার কাজ শেষ, এখন আমি যাচ্ছি। কথাটা বলে সামনের দিকে হাঁটা ধরলো জায়ান। দু কদম এগোতেই তাকে পিছু ডাকলো পূর্বাশা। বলল, শুনুন। জায়ান দাঁড়ালো। যদিও এমন এক অভদ্র ছেলের কাছে কোনো অনুরোধের একদম ইচ্ছে নেই পূর্বাশার, কিন্তু কোনো উপায় তো নেই। সে এই দেশে নতুন। ডানে গিয়ে তার হোস্টেল ঠিক আছে, কিন্তু 302 নাম্বার রুম কোথায় জানা নেই তার। এদেশের ভাষাটাও সম্পূর্ণ আয়ত্ত নেই তার। তবে ইংরেজিটা বেশ ভালো পারে। তবুও এতগুলো ব্যাগ লাগেজ নিয়ে একা একটা মেয়ে কীভাবে নিজের রুম খুঁজে বের করবে? তাই লাজ লজ্জা সব ছেড়ে ফেলেই অনুরোধের সুরে সে জায়ানকে বলল, যদি আপনি একটু রুম পর্যন্ত পৌঁছে দিয়ে যেতেন তবে উপকার হতো খুব। জায়ান ছেলেটা বোধহয় বিরক্ত হলো বেশ। তার মুখশ্রীতেই স্পষ্ট ফুটে উঠল বিরক্তিভাব। তবে মুখে বলল না কিছুই। পূর্বাশার পাশ কাটিয়ে ডান দিকে যেতে যেতেই বলল, আমার সাথে আসুন। পূর্বাশা আর দেরি করলো না। ব্যাগ লাগেজগুলো নিয়ে হাঁটা ধরলো জায়ানের পিছু পিছু। হোস্টেলের বিল্ডিংটা বেশ বড়সড়, সাদা রঙের। অসংখ্য মেয়েদের ভিতরে যেতে আসতে দেখা যাচ্ছে, কিন্তু কাউকেই চিনে না পূর্বাশা। সে হোস্টেলের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনতে শুরু করলো কততলা বিল্ডিং এটা, কিন্তু সম্পূর্ণ গোনা আর হলো না। জায়ান তার আগেই হোস্টেলের দায়িত্বরত এক মহিলা থেকে জেনে এলো পূর্বাশার রুমটা কত তলায়। তার রুমটা পড়েছে 3 তলায়। জায়ান ওই দায়িত্বরত মহিলা থেকে ফিরে এসে পূর্বাশার সম্মুখে দাঁড়িয়ে বলল, 3 তলায় 302 নম্বর রুম। আমার কাজ শেষ, আসছি আমি। কথাটা বলে উল্টো ঘুরে হাঁটা ধরলো জায়ান। পূর্বাশাও আর বাধা দিল না তাকে। যে চলে যাক তার কি, অভদ্র অসভ্য ছেলে একটা। এদেশে আসতে না চাইতেই তাকে এমন একটা বদমাইশ ছেলের পাল্লায় পড়তে হলো। আসলে তার ভাগ্যটাই খারাপ। পূর্বাশা তার সেই ব্যাগ লাগেজগুলো একা হাতে টেনে টুনে উঠল 3 তলায়। অতঃপর খুঁজতে শুরু করলো 302 নাম্বার রুম। খুঁজে পেয়ে গেল তাড়াতাড়ি। ক্লান্ত ভঙ্গিতে সে 302 নাম্বার রুমে দরজা খুলে ভিতরে ঢুকলো। রুমের ভিতরে পা রেখে চমকে উঠল যেন। ঠাস করে একটা শব্দ হলো। লাফিয়ে উঠল যেন পূর্বাশার কলিজাটা। মুহূর্তে তার দিকে ধেয়ে আসতে শুরু করলো ঝিকমিকে জন্মদিনে ব্যবহৃত ছোট ছোট জড়ি। পূর্বাশার অবাকত্বের মাঝেই কেউ একজন চিৎকার করে বলে উঠে, বলল, সারপ্রাইজ! অন্য আরেকজন হাস্যোজ্জ্বল মুখে বলল, ওয়েলকাম হাউ লিটল ফেরি। পূর্বাশা আশ্চর্যজনিত না হয়ে আর পারল না। এভাবে তাকে কেউ কখনো স্বাগতম জানাবে কোনোদিন কল্পনা করেনি সে। বরাবরই তার রূপগুণের জন্য অবহেলা করে দূর থেকেছে সবাই। এর জন্য কখনো তার একটা ভালো বন্ধু হয়নি।
স্কুলে তার থেকে একটু দূরত্ব বজায় রেখেই সবাই চলেছে। যদি কেউ তার সহচার্যে এসেছে তাও স্বার্থের জন্য, এমনি নয়। তারপর এই মেয়েগুলো তাকে কি বলে ডাকলো? লিটল ফ্যারি মানে পড়ি। সে পড়ি জীবনে কারোর কাছ থেকে কালি, কয়লার ড্রাম, কালিতারা নাম ছাড়া আর তো শোনেনি সে। কৃতজ্ঞতায় চোখ জোড়া ছলছল করে উঠল পূর্বাশার। কিছু বলার ভাষা যেন এই মুহূর্তে হারিয়ে ফেলেছে সে। গলার মধ্যে যেন আনন্দগুলো, কুণ্ডলিগুলো পাকিয়ে যাচ্ছে। পূর্বাশার আবেগী সময়ের মধ্যেই তার দিকে এগিয়ে এলো তিনটা মেয়ে। পূর্বাশা তাকালো তাদের দিকে। তিনজনই ধপধপে ফর্সা, লম্বা, নাক ছোট এবং ছোট ছোট চোখের অধিকারী। শারীরিক কাঠামো তার মতোই হ্যাংলা পাতলা। এরা যে এদেশীয় তা এদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। মেয়ে তিনটা তাদের হাস্যোজ্জ্বল মুখশ্রী নিয়েই একে একে পরিচয় দেওয়া শুরু করলো নিজেদের। প্রথম মেয়েটা নিজের পরিচয় দিতে বলল, নিহাও ওশি সেনজাই। দ্বিতীয় মেয়েটা ধমক দিল প্রথম মেয়েটিকে, চাইনিজ ভাষায় বলল, নিয়ং ইয়েন সোহা তাবু দং দং ওয়ান। মেয়ে দুটোর কথা শুনে অপ্রস্তুত ভঙ্গিতে হাসল পূর্বাশা, কারণ এই দুইজন কি বলছে তার কিছুই সে বোঝেনি। এদের কথোপকথন শুনে তার ঝগড়া ছাড়া আর কিছুই মনে হয়নি। দ্বিতীয় মেয়েটির কথা শুনে প্রথম মেয়েটি আবার তাকালো পূর্বাশার পানে, ঠোঁট টেনে হেসে বলল, I'm sorry. I'm forget that you are my foreigner. My name is Shenjain. Nice to meet you. আমি দুঃখিত, আমি ভুলে গিয়েছিলাম যে তুমি একজন বিদেশি। আমার নাম সেনজিন। তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। দ্বিতীয় মেয়েটিও এবার হেসে দিল পূর্বাশার পানে তাকিয়ে, বলল, আমি সেফি। তুমি আমাদের নতুন বন্ধু তাই না? আমরা যখন শুনেছি এবার আমাদের সাথে বিদেশি কোনো শিক্ষার্থী রুমমেট হিসেবে পড়েছে, তখন থেকে ভীষণ এক্সাইটেড আমরা। তৃতীয় মেয়েটিও এসে দাঁড়ালো পূর্বাশার পানে, অন্যদের দিকে তাকিয়ে বলল, শুধু তোরাই কি কথা বলবি ওর সাথে? আমাকেও সুযোগ দে একটু। কথাটা বলে একটু থামলো মেয়েটা, হাস্যোজ্জ্বল চোখ মুখে বলল, হাই, আমি সুজা। নিজের নামটা বলে সুজা নিজের ফর্সা গোলগাল হাত বাড়ালো পূর্বাশার লম্বা কালো বিনুনির পানে, অবাক কণ্ঠে বলল, ওয়াও, তোমার চুলগুলো ভীষণ লম্বা এবং সুন্দর, কিন্তু তোমার নাম কি? পূর্বাশা এবার নিজের পরিচয়টা দিতে ইংরেজি বাক্যে বলল, আমি পূর্বাশা। নামটা শুনলো সেনজাই, জেফি এবং সুজা, কিন্তু উচ্চারণ করতে পারল না কেউই। জেফি বেশ কতক্ষণ তার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে উচ্চারণের চেষ্টা চালালো। ফুর। শেষে হাল ছেড়ে দিয়ে বলল, তোমার নামটা খুব কঠিন, আমরা উচ্চারণ করতে পারছি না। আমরা বরং তোমাকে লিটল সিস বলে ডাকবো। পূর্বাশা বিনা বাক্যে মেনে নিল ওদের কথা। মনের ভিতর তার উপচে পড়া আনন্দ আজ। অবশেষে ভিন দেশে এসে তারও কিছু বান্ধবী হলো। তবে একটা বিষয়ে মেয়েটা অবাক হলো বেশ, এরা এত ফর্সা হওয়ার পরও তার গায়ের রং নিয়ে বলল না কিছুই, একবার বিদ্রুপও করলো না। এদেশে মানুষ কি এতটাই ভালো? তাহলে ওই জায়েন নাকি ছেলেটা অমন নাকুচি স্বভাবের হলো কিভাবে? হতে পারে ওই ছেলেটা এই দেশীয় নয়, ওই বাংলাদেশি চাকমা মারমা উপজাতি লোক, এদেশে এসে চাইনিজ হওয়ার ভং ধরে বসে আছে। হতেও পারে, আজকাল কোনো কিছু অসম্ভব তো নয়। সময় গড়িয়েছে কিছুটা। পূর্বাশা এখানে এসে পৌঁছেছে দুপুরের দিকে। এখন দুপুর গড়িয়ে প্রায় বিকাল। ক্ষুধায় পেটটা চোচো করছে তার। সেই সকালে বাসা থেকে যে খেয়ে বেরিয়েছিল, তারপর থেকে এখন অবধি তার পেটে পড়েনি কিছুই। প্লেনে খাবারের ব্যবস্থা ছিল যদিও, কিন্তু ভয়ের নার্ভাসনেসের কারণে খেতে পায়নি কিছুই। প্লেন থেকে নামার পরে যে আসার পথে কিছু খাবে তাও পায়নি। যে নাকুচু ছেলে আনতে গিয়েছিল ওকে, তার তাড়াহুড়োর চোটে তো প্রাণ ওষ্ঠাগত মেয়েটার আবার খাবে কখন? আর নিজের চাপা স্বভাবের জন্য এখানে এসব খাবারের কথা বলতে পারিনি কাউকে। ছোটবেলা থেকে মানুষের কথা শুনতে শুনতে যে একাকিত্ব চাপা স্বভাব মিশে গেছে তার চরিত্রে, তা কি আর এতটুকু সময়ের মধ্যে 2-4 মানুষের মধ্যে কেটে যাবে নাকি? তাছাড়া মানুষের সাথে কথা না বলতে বলতে একা একা থাকতে থাকতে কেমন কথা বলতেও ভুলে গেছে মেয়েটা। এখন মানুষের সম্মুখে আসলেই তাদের সাথে কথা বলতে গেলে ইতস্তত লাগে তার, কথার মাঝে গুলিয়ে ফেলে সে। আর অপরিচিত হলে তো কথাই নেই। কিন্তু এদিকে ক্ষুধাও যে আর সহ্য করা যাচ্ছে না। ভাবলো তিশামকে একটা মেসেজ বলবে ক্ষুধার কথা, যদিও এতো ইতস্তত লাগছে তার, কিন্তু কি আর করার। নিজের ইতস্তবোধ নিয়েই মোবাইলটা হাতে নিল পূর্বাশা। তবে তিশামকে মেসেজ করার আগে তার সম্মুখে এসে দাঁড়ালো তার নতুন 3জন চীন দেশীয় রুমমেট। তাদের মধ্যে থেকে সেনজে হাস্যোজ্জ্বল মুখে পড়ল, চলো আজ বাইরে খাই আমরা। তুমি তো এদেশে নতুন, তোমাকে না হয় আজ আমাদের দেশের কিছুটা অংশের সাথে একটু পরিচয় করিয়ে দিই।
পূর্বাশা এই মেয়ে তিনটাকে যত দেখছে ততটাই অবাক হচ্ছে। এত অল্প সময়ে কাউকে এতটা আপন করে নেওয়া যায় যতটা এরা নিয়েছে। কই সে তো পালো না। মেয়ে তিনটাকে আপন না করতে পারলো তাদের কথায় রাজি হয়ে গেল পূর্বাশা। বাইরে ঘুরে চীন দেশটাকে একটু হলেও চেনার বড্ড ইচ্ছে ছিল তার। এরা যে এত সহজে তার ইচ্ছে পূরণ করবে ভাবতে পারেনি পূর্বাশা। দ্রুতই বাইরে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হতে শুরু করলো তারা চারজন। রুমমেট তিনজন নিজেদের আধুনিক পোশাকে সাজলেও পূর্বাশা এবারও থ্রি পিসই জড়িয়েছে শরীরে। থ্রি পিস পরে বের হতে সেনজেই সুজি এবং জেফি ঘুরে ঘুরে বেশ খুঁটিয়ে দেখতে শুরু করলো পূর্বাশাকে। সুজি বেশ কৌতূহলের সাথেই প্রশ্ন করলো, এটা কি ধরনের পোশাক, এর নাম কি? পূর্বাশা তাকালো তাদের তিনজনের পাশে, দেখলো তিনজনের চোখ মুখের এই পোশাক নিয়ে ভরপুর কৌতূহল। নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে বলল সে, এটা 3 পিস। এই পোশাকটা বেশ সুন্দর, তোমাকেও সুন্দর লাগছে, আমাদেরও একদিন পরতে দিবে। জেফির কথাই সায় জানালো বাকি দুইজনও। পূর্বাশা অবাক দৃষ্টিতে তাকালো মেয়ে তিনটার দিকে। তাকে সুন্দর লাগছে এই প্রথম সে মা বাবা ব্যতীত এই কথাটা শুনলো কারোর কাছ থেকে। বেশ আবেগী হয়ে পড়লো মেয়েটা। ভিতর থেকে কান্নাটা ঠেলে বেরিয়ে আসতে চাইছে এই মুহূর্তে। এই যে দুঃখের কান্না নয়, সুখের কান্না। তবে নিজেকে সংযত করলো পূর্বাশা, ভাঙা কণ্ঠে বলল, দেব, আজই পড়বে। জেফি এবং সুজি উৎফুল্লতার সাথে হ্যাঁ বোধক মত পোষণ করলো। সেনজে না বোধক মত পোষণ করলো। সে বলল, এখন আবার এই পোশাক পরে তৈরি হতে গেলে সময় লাগবে অনেকটাই, আমাদের দেরি হয়ে যাবে। তাছাড়া মেয়েটা এতটা পথ জার্নি করে এসেছে, ওর আগে খাওয়া দাওয়াটা প্রয়োজন। সেনজের কথাই আজকের মতো থ্রি পিস পরা স্থগিত রাখলো সবাই। সিদ্ধান্ত নিল অন্য একদিন তারা তিনজন থ্রি পিসে নিজেদের সাজাবে। অতঃপর পূর্বাশা সহ চারজন মিলে বেরিয়ে এলো হোস্টেলের বাইরে। হোস্টেলের বাইরে এসেই দেখা মিলল তিশামের সাথে। সকালে সেই নাক উঁচু ছেলে জায়ানও রয়েছে। মোবাইলে কি যেন দেখছে ছেলেটা। সর্বক্ষণ মোবাইলে কি দেখে এই ছেলেটা? নিশ্চয়ই গার্লফ্রেন্ডের সাথে কথা বলে। এবার অবশ্য তাদের সাথে আরও একটা ছেলে রয়েছে। এটাকেও দেখতে চাইনিজদের মতোই, লম্বা চকচকে ফর্সা চেহারার সাথে মানানসই ছোট ছোট মার্বেলের মতো চোখ। পূর্বাশাকে দেখেই সাথে দুজনকে নিয়ে তিশাম এগিয়ে গেল তার দিকে। অপরাধীর কণ্ঠে বলল। তিশামের কথা শেষ হতে মুখ খুলল জায়ান। মোবাইলের দিকে দৃষ্টি রেখে ভাবলেশীনভাবে বলল, মাফ যখন চাইছিস, কি এমন জরুরি কাজ ছিল সেই কাজের বর্ণনা দিয়েই মাফ চা। বল, তোর জরুরি কাজ কি ছিল? ভার্সিটিতে ভর্তি হওয়া, নতুন নতুন সুন্দরী মেয়েদের দেখা, হ্যাঁ, আর তাদের সাথে জেসে খাতিল করা। হুট করে জায়ানের এমন কথায় অপ্রস্তুত হয়ে পড়ল তিশাম। এখানে আর কেউ জায়ানের কথা না বুঝলেও তো পূর্বাশা বুঝেছে। যার কাছে মাপ চেয়েছে সে তো বুঝে গেছে। তিশাম দ্রুতই তীব্র প্রতিবাদ করে উঠল জায়ানের কথায়। পূর্বাশার পানে তাকিয়ে বলল, মিথ্যা বলছে জায়ান, আমি মোটেও এমন ধরনের ছেলে নয়, সত্যি আমার জরুরি কাজ ছিল। পূর্বাশা অবশ্য কানে নেয়নি জায়ানের কথা। আর তার মতো একজন তুচ্ছ মানবীকে কেউ আনতে যাবে, এটাই তো অনেক কিছু তার কাছে। যেখানে তিশাম না যেতে পারলেও কাউকে পাঠিয়ে দিয়েছে তাকে আনতে। একদম তো একা ছেড়ে দেয়নি। তপ্ত নিঃশ্বাস ফেল পূর্বাশা। কোমল কণ্ঠেই বলল, ইটস ওকে ভাইয়া, আমি কিছু মনে করিনি। তিশাম খুশি হলো কিছুটা। হাসি মুখে সে বলল, আমি এখনই কল করে বের হতে বললাম তোকে। সকালে তোকে আনতে যেতে পারিনি, তাতে কি হয়েছে? এখন আমরা ঘুরবো, চল। পূর্বাশা তাকালো সেনজয়, সুজি আর জেফির দিকে। মেয়ে তিনটা তার একটু দূরেই দাঁড়ানো, কানের পাশে চুল গুচ্ছে একটু পরপর, চোখ মুখে তালের লাজুকতার ছাপ। এদের হাবভাব থেকে ভুরু কিছুটা সংকুচিত হলো পূর্বাশার। এদের হঠাৎ এত লজ্জা পাওয়ার কারণ কি? মনে কোণে কোনো প্রশ্ন জাগলেও সেদিকে মাথা ঘামালো না সে। তিশামের পানে তাকিয়ে নরম কণ্ঠে বলে, আমার সাথে আমার রুমমেটরাও আছে, ওরাও ঘুরতে যাবে বলেছে। তিশাম তাকালো মেয়ে তিনটার দিকে। চোখে মুখে যেন তার আনন্দ ফুটে উঠল। সহর্ষে সে বলল, তাতে কি, চল, আজকে সবাইকে আমি ঘোরাবো এবং খাওয়াবো। পূর্বাশার ইতস্তবোধ হলো। এরা কি তিশামের সাথে ঘুরতে যেতে রাজি হবে? যদি রাজি নয়, সে তো আর নিজের ইচ্ছে অনিচ্ছে চাপিয়ে দিতে পারে না অন্য কারোর উপর। পূর্বাশা তিশামের পানে তাকিয়ে বলল, আমি জিজ্ঞেস করে নেই ওদের তিনজনের কাছে। কথাটা বলে সেনজে, সুজা আর জেফির পানে এগিয়ে গেল পূর্বাশা। তাদের মতামত নেওয়ার ভঙ্গিতে জিজ্ঞেস করলো, তোমরা কি তিশাম ভাইদের সাথে যেতে চাও? পূর্বাশার কথা শুনে সুজা তাকে প্রশ্ন করলো। পূর্বাশা তাকালো জায়ানের পানে, বলল, সম্ভবত যাবে। জায়ান যাবে শুনে রাজি হয়ে গেল তিনজন। সেনজি খুশিতে গদগদ হয়ে বলল, জায়ান ভাই,
যেখানে আমরা আছি সেখানে। সেনজিয়ার কথা শুনে কিছুটা অবাক হলো পূর্বাশা। কি এমন এই ছেলে যার কথা শুনে এক মুহূর্তেই ভোল পাল্টে গেল এই 3 মেয়ের? এর মানে এই নাকুচু জায়ানকে দেখেই এতক্ষণ লাজুক লতা হয়ে দাঁড়িয়েছিল এই 3 জন। পূর্বাশা বেশ অবাক কণ্ঠে প্রশ্ন করলো, এই জায়ান ছেলেটা এই জনপ্রিয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ভীষণ জনপ্রিয়। তুমি আজ এসেছো তো তাই জানো না, আর আমরা এসেছি 1 সপ্তাহ হয়েছে। এরই মধ্যে এই ছেলের জনপ্রিয়তা সম্পর্কে জেনে গেছি আমরা। জেপির কথার মাঝপথে তাকে থামিয়ে দিল সুজা। সে বলল, ওর নাম শিও জায়ান, আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের সবচেয়ে সুদর্শন ছেলেও, তাছাড়া ক্লাস টপারও। তাদের কথা শুনে বেশ অবাক হলো পূর্বাশা, তবে বলল না কিছুই। তিশামের কাছে এসে জানালো তারা রাজি ওদের সাথে যেতে। তিশাম এবার সবার পানে তাকে হাসি মুখে বলল, পাশে একটা পার্ক আছে, চলো তাহলে আগে আমরা ঘুরতে যাই, সেখানে খাবো তারপর ফিরবো। পরে খাবে শুনে চুপসে গেল পূর্বাশার মুখটা। তার যে ক্ষুধা লেগেছে ভীষণ, বলতেও পারছে না সবার সামনে। এভাবে হুট করে সবার সামনে আগে খাওয়ার কথা বলে আবার কি না কি ভাবে, তাকে নিশ্চয়ই সবাই খাদক ভাবে। তারপর অপরিচিত মানুষের সামনে তার ইতস্তবোধ তো আছে। তিশামের কথা শুনে হাতের মোবাইলটা পকেটে রাখলো জায়ান। একবার তাকলো সবার পানে, তারপর হুট করেই বলল, আমি খাবো আগে। তিশাম অবাক হলো জায়ানের কথা শুনে, অবাক কণ্ঠেই বলল, তুই না খেয়ে এলি, আবার খাবি? ওই বাংলাদেশে তোরা কি যেন বলিস, মাইট সম্ভবত। আমার পেটে মাইট ভরে রেখেছি, আর সেই জন্যই তো ক্ষণে ক্ষণে ক্ষুধা লাগে আমার। চল খাবো আগে। কিন্তু কোনো কিন্তু না।